আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়ে কথা বলছি সেটি হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর সেকশন 138, 138A এবং 141A। আমরা মূলত এই তিনটি সেকশন নিয়ে আজকে আলোচনা করব। যদি কোনো ব্যক্তি তার পাওনাদারকে চেকে টাকা পরিশোধ করতে চায়, সেক্ষেত্রে সে যে চেকটি ইস্যু করেছেন সেই চেকটি ইস্যুর তারিখ থেকে 6 মাসের মধ্যেই অবশ্যই ব্যাংকে উপস্থাপন করতে হবে। টাকা যদি ব্যাংক অ্যাকাউন্টে না থেকে থাকে সেক্ষেত্রে মূলত ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজনার করে থাকে। এই ডিজনারের তারিখ থেকে অবশ্যই 30 দিনের মধ্যে যিনি চেকটি অঙ্কন করেছেন, প্রদান করেছেন, তার বরাবরে একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করতে হবে। নোটিশটি সরাসরি তাকে বাই হ্যান্ড দেওয়া যায় এবং রেজিস্টার্ড এডি যুক্ত ডাকযোগে এই লিগ্যাল নোটিশটি পাঠানো যায় এবং অথবা পত্রিকা দেওয়া যায়। তিনটি ধাপে এই লিগ্যাল নোটিশটি ইস্যু করা যেতে পারে। তার বরাবর লিগ্যাল নোটিশ প্রেরণের পর 30 দিনের মধ্যে যদি তিনি এই লিগ্যাল নোটিশ গ্রহণ করে থাকে, তাহলে সেই গ্রহণের দিন থেকে আরো 30 দিন তাকে সময় দিতে হবে। 141 এতে বলা হচ্ছে চেকের মামলা কমপ্লেন ভিন্ন কোনো আদালত আমলে নিতে পারবেন না। অর্থাৎ চেকের মামলা থানায় রুজু করা যাবে না, এটি অবশ্যই আমলি আদালতে এসে কমপ্লেন আকারে অবশ্যই বিজ্ঞ আদালতে দাখিল করতে হবে। 141 ধারার উপধারায় বলা হচ্ছে চেকের মামলা বিজ্ঞ আদালতে নালিশের মাধ্যমে ছাড়া অন্যভাবে রুজু করা যাবে না। অর্থাৎ এটি থানায় কোনোভাবে রুজু করা যাবে না, এটি অবশ্যই আমলি আদালতে নালিশ আকারে দাখিল করতে হবে এবং এই মামলার বিচার কার্যক্রম অবশ্যই দায়ের আদালতে অনুষ্ঠিত হবে। যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে ট্রায়াল কোর্টে চেকের মামলার অফেন্স প্রমাণিত হয়, তাহলে বিজ্ঞ আদালত তাকে সর্বোচ্চ 1 বছর এবং অর্থদণ্ডের ক্ষেত্রে চেকের মূল্যমানের 3 গুণ অর্থদণ্ড প্রদান করতে পারে। যদি ট্রায়াল কোর্ট কোনো ব্যক্তিকে চেকের মামলায় কনভিকশন দিয়ে থাকে, তিনি আপিল করতে চায়, তাহলে চেকে যে টাকা উল্লেখ রয়েছে সেই টাকার অর্ধেক টাকা বিজ্ঞ আদালতে প্রিএম্পটরি মূল্যে জমা দিয়ে তাকে উচ্চতর জামিনের আবেদন করতে হবে। যদি ট্রায়াল কোর্ট কোনো ব্যক্তিকে চেকের মূল্যের 2 গুণ বা 3 গুণ যদি অর্থদণ্ড দিয়ে থাকে, একটা প্রশ্ন থেকে যায়, তাহলে সেক্ষেত্রে আপিলের জন্য কত টাকা বিজ্ঞ আদালতে জমা দিতে হবে। সেক্ষেত্রে কনভিকশনের টাকা নয়, সেক্ষেত্রে মূলত চেকে যে অর্থ রয়েছে সেই অর্থের অর্ধেক টাকা দাখিল করতে হবে। যদি কোনো ব্যক্তি চেকের মামলায় গৃহীত হওয়ার পর তার কারাবাস চলাকালীন সময়ে সে যদি ইচ্ছুক হয়, তিনি তার পাওনাদারকে টাকা পরিশোধ করতে ইচ্ছুক, সেক্ষেত্রে তিনি বিচারিক আদালতে রায়ের পরে আপিলের সত্ত্বে একটি দরখাস্ত দিতে পারেন যে তিনি তার পাওনাদারকে টাকা পরিশোধ করতে চায়। যদি তাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য জামিনে মুক্তি দেওয়া হয়, সেক্ষেত্রে তিনি কারাগার থেকে বের হয়ে তার কোনো মূল্যবান সম্পদ বা জমি সে বিক্রয় করে এই টাকাটি পরিশোধ করতে ইচ্ছুক, বিজ্ঞ আদালত তাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য জামিনে মুক্তি দিতে পারেন। যদি জামিনে মুক্তি দেওয়া না হয়ে থাকে, সেক্ষেত্রে এই রিজেকশনের পিটিশনটিতে অনারেবল হাইকোর্টে ইনহেরিয়েন্ট পাওয়ার মূলে 561A এই সেকশনের অধীনে একটি বিশেষ দরখাস্ত দেওয়া যেতে পারে, যে ক্ষেত্রে যে আবেদনটি বিজ্ঞ ট্রায়াল কোর্টে কনভিকশনের পর আবেদন করা হয়েছিল, সেই একই পিটিশনটি দাখিল করার পর বিজ্ঞ আদালত যদি সন্তুষ্ট হয়ে আসামিকে যদি একটি নির্দিষ্ট সময়ের জন্য অ্যাটলিস্ট এটা 1 মাস হোক বা 2 মাস হোক সময় দিয়ে থাকে, সেক্ষেত্রে এই সময়ের জন্য তাকে বিজ্ঞ ট্রায়াল কোর্ট তাকে জামিনে মুক্তি দিতে পারেন এবং উল্লেখ থাকবে এই সময়ের মধ্যে যদি এই আসামি উচ্চতর আদালতে আপিল করে আপিল সারা দাখিল করতে ব্যর্থ হন, তাহলে সেক্ষেত্রে তার পূর্বে জামিন বাতিল হবে এবং বাতিল তার বিরুদ্ধে সাজা প্রণয়ন ইস্যু হবে। যদি কোনো ব্যক্তি তার পাওনাদারকে মামলা চলাকালীন সময়ে বা মামলা রুজু হওয়ার আগে যদি তার পাওনার চেক উল্লেখিত সকল টাকা পরিশোধ করে থাকে এবং মামলাটি তার অজান্তে যদি পরিচালিত হয়ে যদি কনভিকশন হয়ে যায় বা মামলা চলাকালীন সময়ে টাকা পরিশোধের পর যদি কনভিকশন হয়ে যায়, সেক্ষেত্রে ট্রায়ালের পর যদি সাজা প্রণামূলে আসামিকে ধৃত করা হয় বা রায়ের পর যদি আসামি বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করে, সেক্ষেত্রে যদি অভিযোগকারী বা বাদী এসে যদি বিজ্ঞ আদালতে এ বিষয়টি নিশ্চিত করেন যে তিনি তার সকল পাওনা
আমি বাদীকে পরিশোধ করেছে, বিজ্ঞ আদালত সেক্ষেত্রে সন্তুষ্ট হয়ে 1 মাসের জন্য আসামিকে আপিলের শর্তে জামিনে মুক্তি দিতে পারে। আসামি যদি অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পাওয়ার পর 138A এই সেকশনের অধীনে চেকের 50% টাকা যদি আপিল আদালতে জমা দিয়ে জামিনে মুক্তি লাভ করেন, তাহলে তিনি আপিল আদালতে চেকের অর্ধেক টাকা জমা দিয়ে আপিল আদালতে আপিল করতে পারেন। আজ এই পর্যন্ত আমরা চেকের যে জটিলতা রয়েছে সে বিষয় নিয়ে মোটামুটি আলোচনা করলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।